প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে খুব সহজ একটি প্রশ্ন পড়ব। প্রশ্নটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে, নত্যবিধান বলতে কি বুঝো? নত্যবিধানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। এই 5টা নিয়ম লিখতে পারলেই তুমি 5 মার্কস পেয়ে যাবে। এবং এই সবগুলো নিয়মই আমাদের জানা, তবে নবম দশম শ্রেণীতে আমরা এমসিকিউ আকারে পড়েছি, এরকম প্রশ্ন আকারে পড়া হয়নি। নবম দশম শ্রেণীতে এমসিকিউ আকারে পড়ার কারণে সবগুলো নিয়মই আমাদের জানা আছে। তো এখানে আমরা সবগুলো নিয়ম না জেনে মাত্র 5টি নিয়ম জানলেই আমাদের চলবে। প্রথম কথা হচ্ছে নত্যবিধানের সংজ্ঞা। নত্যবিধান বলতে আমরা কি বুঝি? আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখানে দেয়া আছে খুব সহজ করে। আসলে মূলত নত্যবিধান এবং সত্যবিধান এই বিষয়গুলো সংস্কৃত শব্দসমূহের জন্য। তো এখানে সংজ্ঞাতে বলা আছে যে তৎসম শব্দসমূহের বানানে মূর্ধন্য এর ব্যবহারের সঠিক নিয়মকে নত্যবিধান বলে। আমরা আবার বলছি, অর্থাৎ শুধুমাত্র তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর সঠিক ব্যবহার, এই হচ্ছে নত্যবিধানের মূল কথা। যে মূর্ধন্যটা কোন জায়গায় সঠিক ব্যবহার করব, সেটা সংস্কৃত শব্দ হতে হবে, মানে তৎসম শব্দ। আর অতৎসম শব্দের ক্ষেত্রে সেটা আলাদা করে বানান দেয়া আছে বাংলা একাডেমি থেকে, সেই বানানি নিয়ম অনুযায়ী হবে। তো প্রথম নিয়ে আশা করি সংজ্ঞা তোমরা বুঝতে পেরেছো যে তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর সঠিক ব্যবহারের নিয়মকেই বলা হয় নত্যবিধান। এভাবে খুব সংক্ষেপে সংজ্ঞাটি তোমরা দিতে পারবে। 1 নম্বর নিয়মে আমরা বলতে পারি, তৎসম শব্দের বানানে রি র মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়। অর্থাৎ যদি শব্দটা তৎসম হয় তাহলে 3টা বর্ণ রি র মূর্ধন্য স, এই 3টা বর্ণের পরে মূর্ধন্য হবে। যেমন চরণ, চ র আছে, তারপরে মূর্ধন্য হবে। এই ছিল 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মে আমরা বলতে পারি, যুক্ত বর্ণের বানানে ট বর্গের সাথে মূর্ধন্য বসে। খেয়াল করো, আবার বলছি, এই বানানটা খুব সহজ, মানে খুব সংক্ষিপ্ত আকারে বলা হচ্ছে, কিন্তু এখানে অনেকগুলো বর্ণ ঢুকে গেছে। যুক্ত বর্ণের বানানে ট বর্গের সাথে, ট বর্গ বলতে আসলে কি বুঝি? খেয়াল করো, ক খ গ গ ঙ, এই হচ্ছে ক এর লাইন। তাহলে এটাকে বলতে পারি ক বর্গ। অর্থাৎ যে লাইন আসবে সেই লাইনের প্রথম বর্ণের নাম অনুযায়ী সেই লাইনটাকে বলা হয় অমুক বর্গ। যেমন ছ বর্গ, ছ বর্গ বলতে চ ছ জ ঝ ইয়। ঠিক একইভাবে ট বর্গ বললে ট ঠ ড ঢ মূর্ধন্য। তাহলে বলছি যে যুক্ত বর্ণ যদি হয় আর সেই যুক্ত বর্ণের সাথে যদি মূর্ধন্য আসতে হয়, তাহলে সেটা হবে মানে নদনী যদি আসা লাগে তাহলে সেটা হবে মূর্ধন্য। কার সাথে? ট বর্গের সাথে। খুব সংক্ষেপে, তার মানে ট ঠ ড ঢ এই 4টা বর্ণের সাথে যদি কোনো নদনী যুক্ত বর্ণ হিসাবে বসতে চায় তাহলে সেটা হবে মূর্ধন্য। যেমন গন্ঠা। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর নিয়ম বলছি আমরা, প্রপরিনির এই 3টি উপসর্গের পর মূর্ধন্য হয়। প্রথম কথা হচ্ছে, উপসর্গ বলতে কি বুঝি? উপসর্গ বলতে বুঝি যে এমন বর্ণ বা বর্ণ সমষ্টি যারা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে। শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে এবং শব্দের অর্থ পাল্টে দেয়, তাকে বলা হচ্ছে উপসর্গ। উপসর্গ আবার প্রকারভেদ আছে, বাংলা, সংস্কৃত, বিদেশি। আমরা উপসর্গের প্রশ্নে আসলে সেইগুলো বিস্তারিত পড়ব। তো এখানে বলা হচ্ছে যে মাত্র 3টা উপসর্গের কথা বলা হচ্ছে। প্রপরিনির এই 3টা উপসর্গের পরে মূর্ধন্য হয়। যেমন প্রণয়, প্র এসেছে, তারপর সেটা নদনী আসার কথা, সেজন্য এটা মূর্ধন্য হবে। আশা করি বুঝতে পেরেছো। প্রপরিনির এই 3টি উপসর্গের পরে মূর্ধন্য হয়। 4 নম্বর নিয়মে বলা হচ্ছে, নার, পার, রাম, রবীন্দ্র, চন্দ্র, উত্তর ইত্যাদি। কয়টা শব্দ খেয়াল করো, নার, পার, রাম, রবীন্দ্র, চন্দ্র, উত্তর। এই শব্দগুলোর পরে যদি অয়ন বা আয়ন শব্দ যুক্ত হয় তাহলে সেই বানানে মূর্ধন্য হবে। নিয়মটি মানে পড়তে গিয়ে মনে হচ্ছে যে কঠিন লাগবে, আসলে একটা উদাহরণ দেখলেই বুঝে ফেলবে, খুব সহজ। যেমন আমরা বলছি চন্দ্রায়ন, তাহলে খেয়াল করো, আমাদের এই যে 1 2 3 4 5 6
6টি শব্দের মধ্যে চন্দ্র একটি আছে। তারপরে বলছি আমরা হয় অয়ন হতে পারে না হলে আয়ন হতে পারে, তাহলে চন্দ্রায়ন, আয়ন এসেছে, সেই জন্য এই শব্দসমূহে মূর্ধন্য বসবে। যে আগে যদি শব্দ থাকে নার, পার, রাম, রবীন্দ্র, চন্দ্র, উত্তর এবং তারপরে যদি অয়ন কিংবা আয়ন আসে তাহলে সেই শব্দে মূর্ধন্য হবে। যেমন চন্দ্রায়ন, উত্তরায়ন মূর্ধন্য হচ্ছে, রবীন্দ্রায়ন মূর্ধন্য হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ নিয়মটি। 5 নাম্বার নিয়মে আমরা বলতে পারি রিকার, রফলা, রেফ। খেয়াল করো, রিকার খুব সহজে বোঝা যায়, রফলাও আমরা চিনি, রেফও চিনি। এরপরে খেয়াল করো, এইবার ওই আগের কথাগুলো কাজে লাগবে। কবর্গ, কবর্গ মানে হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ, এই 5টা। পবর্গ মানে প, ফ, ব, ভ, ম, এই 5টা। 29 জ, 29 অ, ব, অনুস্বার হ। তাহলে কয়টা হলো? ক বর্গ, প বর্গ, 29 জ, 29 অ, ব, হ, অনুস্বার থাকলে তারপরে মূর্ধন্য হবে। আবার বলছি, রিকার, রফলা, রেফ, রিকার, রফলা, রেফ এই 3টার পরে যদি এই বর্ণসমূহ থাকে, কোন কোন বর্ণসমূহ? ক বর্গের বর্ণ হতে পারে, প বর্গের বর্ণ হতে পারে, 29 জ হতে পারে, 29 অ হতে পারে, ব হতে পারে, হ হতে পারে, অনুস্বার হতে পারে। এগুলো থাকলে তারপরে মূর্ধন্য বসবে। যেমন আমরা লিখেছি গ্রহণ, তাহলে ক বর্গের বর্ণ গ, আর রফলা আছে, রফলা আছে, রফলার পরে এরপর আবার হ আছে, এটাতে সবগুলোই আছে, হ এর পরে মূর্ধন্য এসেছে। ঠিক একইভাবে আরো অন্যান্য অনেকগুলো শব্দ আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। নিয়মটি আবার বলছি, রিকার, রফলা, রেফ, রিকার, রফলা, রেফ এরপরে ক বর্গ, প বর্গ, 29 জ, 29 অ, ব, হ, অনুস্বার এগুলো থাকলে তারপরে মূর্ধন্য হয়। এই যেমন গ্রহণ। এই ছিল 5টি নিয়ম। আশা করি বুঝতে পেরেছ। আমরা আবার যাচ্ছি প্রথম থেকে। প্রশ্নটি ছিল আমাদের নত্যবিধান বলতে কি বুঝো? নত্যবিধানের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। 1 নম্বর আমরা বলতে প্রথমে আমরা এই প্রশ্নের নত্যবিধানের সংজ্ঞা বলবো যে তৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহারের সঠিক নিয়মকে নত্যবিধান বলে। নিচে তার 5টি নিয়ম দেওয়া হলো। তাহলে 1 নম্বর নিয়ম আরো বলবো আবার, তৎসম শব্দের বানানে ঋ ও মূর্ধন্যের পরে মূর্ধন্য হয়, যেমন চরণ। 2 নম্বর নিয়মে আমরা বলবো যুক্ত বর্ণের বানানে ট বর্গের সাথে মূর্ধন্য বসে, যেমন ঘণ্টা। 3 নম্বর নিয়মে আমরা বলবো প্র, পরি, নির এই 3টি উপসর্গের পর মূর্ধন্য বসে, যেমন প্রণয়। 4 নম্বরে খুব সুন্দর একটা নিয়ম বলছি, নার, পার, রাম, রবীন্দ্র, চন্দ্র, উত্তর ইত্যাদি শব্দের পরে অয়ন কিংবা আয়ন আসলে সেই শব্দে মূর্ধন্য হয়, যেমন চন্দ্রায়ন, উত্তরায়ন। 5 নম্বর বলছে রিকার, রফলা, রেফ এরপরে ক বর্গ, প বর্গ, 29 জ, 29 অ, ব, হ অনুস্বার থাকলে তারপরে মূর্ধন্য হয়, যেমন গ্রহণ। এই ছিল আজকের ক্লাস। ক্লাসটি তোমরা শোনার সাথে সাথে আশা করি খাতা কলম নিয়ে বসে লিখে রাখবে, কারণ প্রত্যেকটি প্রশ্ন নোট করে রাখা উচিত। সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।